বাংলাদেশে সরকারি চাকরির সংরক্ষণ শুরু হয় ১৯৭২ সাল থেকে। তার বিশ্লেষণের সময় ভিত্তি করা হয় যে মেধাবী ছাত্রছাত্রীদের ২০% নিয়োগ করা হতো। সেই সময় ৪০% ছিল জেলার সংরক্ষিত আসন এবং ৩০% ছিল মুক্তিযোদ্ধাদের। এছাড়াও ১০% ছিল যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এই নিয়ে ১০০% পূর্ণ করেছিল। এর আবার কিছু পরিবর্তন ঘটায় ১৯৭৬ সালে। তখন বলা হয় মেধার আওতায় আনা হয়েছে ৪০%, অর্থাৎ সরকারি চাকরিতে ৪০% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও বাকি ৬০%-এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধাদের আয়ত্তায় ছিল, ১০% ছিল নারীদের, ১০% ছিল যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া নারীদের এবং আর ১০% ছিল জেলায় বঞ্চিতদের। নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে সেই জেলার শাসকদের। ১৯৮৫ সালে সেটার আবার সংরক্ষণ করে। চাকরিতে ৫% সংরক্ষণ পিছিয়ে পড়া জনজাতিদের দেওয়া হয়। ১৯৯৭ সালে ফের হয় পরিবর্তন। সংরক্ষণের আওতায় আনা হয় মুক্তিযোদ্ধাদের সংখ্যার বা সন্তান ও নাতি নাতনিদের। আবার পরিবর্তন আনা হয় ২০০২ সালে। ফের আসে সংশোধনীয়। বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসন ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই নির্দেশ বাতিল করে। ২০১১ সালে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য তাদের নাতি নাতনিদের সংরক্ষণের আওতায় আনা হয়। এবার শুরু হয় বিদ্রোহ অফ স্টুডেন্ট, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের আওতায় আনার জন্য। কিন্তু ২০১৮ সালে এর এক বিশাল রূপ ধারণ করে এবং অসন্তোষের দানা বাঁধে। এই বিষয়গুলি কোর্টে যায়, কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ট্রান্সফার করে। দুই পক্ষ থেকেই কোর্ট কেস করা হয়। এক হচ্ছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং তাদের অপোজিট পক্ষ থেকে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য ৩০% চাকরির কোটা নিয়ে শুরু হয় বিক্ষোভ। এরই মাঝে হাসিনা সরকার চাপে পড়ে সমস্ত কোটা বাতিল করে দেয়, থাকে শুধু পিছিয়ে পড়া জনজাতিদের জন্য। কিন্তু ২০২৪ সালে ৫ই জুন সংরক্ষণের পুরনো কোটা ব্যবস্থাগুলিকে ফিরিয়ে আনার কথা বলা হলেই শুরু হয় ভয়ঙ্কর বিক্ষোভ। সেই কোটা বাতিলের দাবিতেই আন্দোলনে উত্তাল হয়ে পড়ে বাংলাদেশের সমস্ত রাজাকাটারা লোক। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকাটাদের নাতিপুতিদের চাকরি দিতে হবে। কিন্তু যে পরিপ্রেক্ষিতেই বলে থাকুক না কেন, এক কথাতেই সকল আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছে। আন্দোলনকারীদের ভরসা ছিল এবার হয়তো প্রধানমন্ত্রী ভালো কিছু একটা খবর শোনাবে। এই পরিপ্রেক্ষিতে তারা স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। রাজাকার হলো সেই হিংস্র জাতি যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধ্বংসন করেছিল বা দর্শন করেছিল, সঙ্গে হত্যা করেছিল বহু নৃশংস মানুষদেরও। এই রাজাকারদের সঙ্গে চাকরি প্রার্থীদের তুলনা মানে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয় অগ্নিগর্ভ ঢাকা শহর। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন হলেও মৃত্যু হয় কমপক্ষে ২৫ থেকে ৪০ থেকে ৫০ জনের মতো, কিন্তু খবরে আসে মাত্র ২৫ জন। আর আমরা আসলে জানতে পাই, আমাদের কমেন্টস করে বিভিন্ন বন্ধুরা জানিয়ে দেয় এখানে বীভৎস মানুষজন মারা যাচ্ছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ রূপে বন্ধ করা হয়েছে, নেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্রোহী এলাকা কাণ্ডগুলিতেও কারফিউ জারি করে রাখা হয়েছে। এটি সম্ভবত আন্দোলন
ও শান্ত হওয়ার আগে পর্যন্ত কারফিউ জারি থাকবে। দেশকে ধ্বংস করতে হলে ছাত্র সমাজকে ধ্বংস করে দাও, তাদের স্বপ্নকে, তাদের প্রতিভাকে চুরমার করে দাও, দেশের ভবিষ্যৎ ও পরের প্রজন্মের জন্য তাদের স্বপ্ন নিয়ে বাঁচতে দাও। তাদের এইভাবে ধ্বংস করে মেরে ফেলো না, তাদের গুলি করে রাস্তার মাঝখানে ধ্বংস করে দিও না।